আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল 2026 পরীক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই বাংলা ক্লাসটি, বাংলা প্রথম পত্র ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ক্লাস। কারণ আজকের এই ক্লাসে তোমাদেরকে এমন একটি সাজেশান দিব, যে সাজেশানটা তোমরা যদি ফলো করো, আমি আশা করতে পারি তোমরা সৃজনশীলে কিন্তু 70 থেকে 70 সৃজনশীল অর্থাৎ সৃজনশীলে 50 এবং সংক্ষিপ্ত প্রশ্নে 50, টোটাল তোমরা 70 নাম্বার পাবে। এতটুকু তোমাদেরকে সর্বপ্রথম বলে রাখি। এবং এমসিকিউ কমন পাবে। তো এমসিকিউর জন্য তোমাদেরকে যে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা গল্পই পড়তে হবে। এবং সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি আশা করতে পারি যে সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্নের মান থাকবে 20 নাম্বার এবং সৃজনশীল থাকবে 50 নাম্বার। টোটাল 70 নাম্বার কিন্তু তোমরা কমন পাবে আজকের আমার এই ভিডিওতে। 100% আমি বলতে পারি 70 নাম্বার তোমরা কমন পাবে। তো মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে আমি আরেকটা কথা বলে রাখি। আমাদের ইউটিউব চ্যানেল নিজস্বভাবে একটি সাজেশন তৈরি করেছে, একদম 13টা সাবজেক্টের। তোমাদের টোটাল 13টা সাবজেক্টের পরীক্ষা হবে। এই 13টা সাবজেক্টেরই কিন্তু সংক্ষিপ্ত আকারে একটি সাজেশন তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো যারা এই সংক্ষিপ্ত আকারের সাজেশনটি নিতে চাচ্ছ, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা নিচ্ছি। যারা তোমরা এই সাজেশনটি নিতে চাচ্ছ, আমরা আশা করতে পারি সর্বাধিক কমন পাবে। অল বিষয়ের সাজেশন মাত্র 150 টাকা। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো দেখো, বাংলা প্রথম পত্র তো তোমাদেরকে ইনশাল্লাহ একদম বুঝিয়ে দিব আজকে আমি এই ক্লাসটাতে, সাজেশনটাই, যাতে তোমরা সুন্দর করে বুঝতে পারো। এই বাংলা প্রথম পত্র বলা হয় কিন্তু বাংলা সাহিত্য। এই বাংলা সাহিত্য বইটাকেই বলা হয় বাংলা প্রথম পত্র, ঠিক আছে? এবং বাংলা দ্বিতীয় পত্র যেটা বলা হয় সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি, যে বইটা রয়েছে এটাকে বাংলা দ্বিতীয় বলা হয়। তো আজকে এই যে তোমাদের বইটা আছে, এই বইটা বাংলা প্রথম পত্র। প্রশ্নের মান থাকবে টোটাল 100 নাম্বার। তো 100 নাম্বারের মধ্যে এমসিকিউ থাকবে হচ্ছে 30 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 নাম্বার এবং সৃজনশীল থাকবে 50 নাম্বার। এই দেখো, আজকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে 70 নাম্বার তোমাদেরকে একদম কমপ্লিট করে দেব আজকের এই ভিডিওতে। কি পড়লে 70 নাম্বার তোমরা পাবে এবং এমসিকিউ কিভাবে পড়লে তোমরা 30 পাবে সেটা নিয়েও আলোচনা করব। তো টোটাল আজকে তোমাদের 100 নাম্বার নিয়ে আমরা আলোচনা করছি আজকের ভিডিওতে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো দেখো, প্রথমে আমরা দেখো এখানে লিখেছি গদ্য এবং পদ্য। গদ্য কি এবং পদ্য কি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। গদ্য মানে হচ্ছে গল্প এবং পদ্য মানে হচ্ছে কবিতা। পদ্য মানে হচ্ছে কবিতা। দেখো, গদ্য থেকে অর্থাৎ গল্প থেকে মাত্র তোমাদেরকে প্রত্যুপকার, শুভা, বই পড়া, এই 3টা গল্প দিয়েছি। এবং পদ্য অর্থাৎ কবিতা থেকে তোমাদেরকে মাত্র 3টা। কপোতাক্ষ নদ, সেই দিন এই মাঠ, আমি কোনো আগন্তুক নই। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ, গদ্য অর্থাৎ গল্প 3টা দিয়েছি এবং পদ্য অর্থাৎ কবিতা 3টা দিয়েছি। এই তিনটা অর্থাৎ গল্প এবং কবিতা মিলে টোটাল যদি 6টা তুমি পড়তে পারো ভাইয়া, অবশ্যই আমি বলতে পারি তুমি কিন্তু 70 নাম্বার কমপ্লিট, তুমি 70 নাম্বার পাবে। এখন কিভাবে পড়তে হবে এটা নিয়েও আমরা এখন ক্লাস দিচ্ছি। তো প্রথমে যেহেতু আমরা গদ্য দিয়ে শুরু করছি, তো তোমরা প্রথমেই তোমাদের বইটা এভাবে খুলবে। খোলার পরে যে তোমাদের দেখো সূচিপত্রে তোমরা সকলে চলে যাও। দেখো প্রথম যে গল্পটা রয়েছে, প্রত্যুপকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এই দেখো প্রত্যুপকার, তো এটা আমরা আজকে দেখব। তো এই প্রত্যুপকার গল্পটা তোমাদের এবারে পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে একটা সৃজনশীল থাকবেই থাকবে, আমি মাস্ট বলে দিলাম। 100 নাম্বার, দেখো 100% এখান থেকে একটা সৃজনশীল তোমাদের পরীক্ষাতে থাকবেই এবং একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো এখন কথা হচ্ছে, তোমাদের পরীক্ষাতে যে একটা কথা দেওয়া থাকবে, পরীক্ষাতে তোমাদের দেওয়া থাকবে সৃজনশীলে 50 নাম্বার যেহেতু থাকে, পরীক্ষাতে থাকবে যে গদ্যাংশ থেকে ন্যূনতম 2টি এবং পদ্যাংশ থেকে ন্যূনতম 2টি করে টোটাল 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষাতে মোট সৃজনশীল যেহেতু 5টা লিখতে হবে, 5টার জন্য 50 নাম্বার পাবে। তো শর্ত তারা দিয়ে দিয়েছে যে গল্প থেকে কমপক্ষে হলে 2টা সৃজনশীল লিখতে হবে এবং কবিতা থেকে কম হলেও তোমাদের 2টা অংশ কিন্তু লিখতে হবে। তো টোটাল 4টা এবং 5 নাম্বার যেটা রয়েছে, 5 নাম্বার যে সৃজনশীলটা তুমি লিখবা সেটা গদ্য দিকেও তুমি দিতে পারো, অর্থাৎ পদ্য দিকে দিতে পারো। সঠিকভাবে বলতে গেলে তোমাদেরকে যে সহজভাবে বুঝাই, গদ্য থেকে কমপক্ষে 2টা দিতে হবে, কবিতা থেকেও কমপক্ষে 2টা দিতে হবে এবং 5 নাম্বার যে সৃজনশীলটা দিবা সেটা তুমি গদ্য থেকেও দিতে পারো, পদ্য থেকেও দিতে পারো। এটা তোমার মনের ইচ্ছা। আশা করি এটা তোমাদের ক্লিয়ার। তো আমি বলেছি কি, প্রত্যুপকার যে গল্পটা রয়েছে এখান থেকে তোমাদের 100 নাম্বার, দুঃখিত 100% একটা সৃজনশীল কিন্তু এখান থেকে কমন থাকবে এবং একটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু কমন থাকবে, ঠিক আছে? একটা সংক্ষিপ্ত প্রশ্ন কমন থাকবে এবং একটা সৃজনশীল কমন থাকবে। তো কিভাবে পড়তে হবে তোমাদেরকে একটু বুঝাচ্ছি।
যেভাবে পড়লে তুমি শতভাগ কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে। প্রথমেই তোমাদেরকে আমি যে কথাটা বলবো, প্রত্যুপকার গল্পের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তোমাদেরকে যে লেখক পরিচিতিটা রয়েছে খুব ভালো করে পড়তে হবে। তো লেখক পরিচিতিটা বলতে আমি যদি একটু আরো ভালো করে বোঝাই, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তোমাদেরকে কিছু বেসিক ধারণা রাখতে হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তিনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, তিনি মৃত্যুবরণ করেছিলেন কত সালে, ঠিক আছে, তার যোগ্যতা সম্পর্কে জানতে হবে, তার যে আসল নাম উপাধি সবকিছু জানতে হবে। তো এমন যেমন রয়েছে বিদ্যাসাগর, তার উপাধি, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তিনি 1820 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, এটা ইম্পর্টেন্ট। দানশীলতার জন্য তিনি দয়াসাগর নামেও পরিচিত, এটা মনে রাখতে হবে। বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণ পরিচয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, ভালো করে এটা মনে রাখতে হবে। এবং দেখো সীতার বনবাস, ভ্রান্তি বিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। তার প্রধান গ্রন্থগুলো রয়েছে দেখো এখান থেকে বেতাল, পঞ্চবিংশতি, ব্যাকরণ, কৌমুদি, সুকান্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, ঠিক আছে, এভাবে এগুলো মনে রাখতে হবে এবং তার মৃত্যু সালটা মনে রাখতে হবে। এবং দেখো এই গল্পের প্রত্যেকটা বিষয় তোমাদেরকে খুবই সহজভাবে বুঝিয়ে তোমাদের কিন্তু এগুলো পড়তে হবে বুঝে বুঝে, ঠিক আছে। যেমন প্রথম লাইনটা একটা ইম্পর্টেন্ট লাইন, আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তো পরীক্ষায় থাকতে পারে যে মামুন নামক খলিফার প্রিয় পাত্র কে ছিলেন, উত্তর হবে আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তি। তো এইভাবে যদি তোমরা প্রত্যুপকার গল্পটা প্রথম থেকে এভাবে A to Z বুঝে তোমরা পড়তে পারো, তাহলে আমি আশা করতে পারি যে তোমরা কিন্তু এই প্রত্যুপকার থেকে যেভাবেই সৃজনশীল আসুক না কেন তোমরা কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে, ঠিক আছে। তো আমি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। আমি যেহেতু এটা মূলত তোমাদেরকে সাজেশন ক্লাস নিচ্ছি, সেহেতু কিন্তু শুধু বুঝাচ্ছি কিভাবে পরীক্ষার জন্য পড়তে হবে, কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে, কিভাবে তোমরা পরীক্ষায় কমন পাবে। আর যদি ক্লাস নিতাম তোমাদেরকে A to Z কিন্তু বুঝিয়ে দিতাম। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি নবম দশম শ্রেণী একটা প্লে লিস্ট রয়েছে, এখানে যাওয়ার পরে কিন্তু প্রত্যুপকার গল্পটা খুব সুন্দরভাবেই তোমরা শিখে নিতে পারবে, এখানে ভিডিও আপলোড করা আছে। তো এইভাবে তোমরা পড়বা। এবং তারপরে আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি সৃজনশীল পরীক্ষাতে আনসার ভালো করে করতে চাও, অবশ্যই পাঠ পরিচিতিটা একদম A to Z ভালো করে বুঝতে হবে। পাঠ পরিচিতিটা বলতে এই গল্পের মধ্যে তুমি কি বুঝেছো এটা কিন্তু এই পাঠ পরিচিতিতে দেওয়া আছে। অর্থাৎ যার কাছে পাঠ পরিচিতিটা যত ভালো করে মুখস্থর মতো থাকবে, ভালো করে বুঝতে পারবে, সে কিন্তু সৃজনশীলটা খুব ভালো করে লিখতে পারবে। তো আমরা অলরেডি তোমাদের কিন্তু প্রত্যুপকার গল্পটা দেখে ফেলেছি, ঠিক আছে। তো আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটা সময় প্রত্যুপকার গল্প বা যে কোনো গল্প পড়ার পরে যে সৃজনশীলটি বইয়ে দেওয়া থাকবে সেগুলো একবার না দেখে লেখার চেষ্টা করবা। যখন তুমি ক খ গ ঘ একটা সৃজনশীল না দেখে লিখতে পারবা, তখনই তুমি ভেবে নিবা যে তুমি পরীক্ষার জন্য প্রস্তুত, ঠিক আছে। আর কিচ্ছু দরকার নেই, গাইড ছাড়া ভালো করে গল্প পড়ে এভাবে তুমি উত্তর দিবা, তারপরে গাইড বা তুমি বইয়ের সাথে মিলিয়ে নিবা যে তোমার কি হয়েছে কিনা। তো প্রত্যুপকার দিয়েছি, তারপরে আমরা দেখবো শুভা গল্প। শুভা গল্প থেকেও আমি এখানে লিখে দিচ্ছি 100% কমন থাকবেই ভাই, থাকবেই। শুভা গল্প থেকে একটা সৃজনশীল 100% কমন থাকবেই এবং সংক্ষিপ্ত প্রশ্ন একটা কিন্তু কমন থাকবে, আমি 100% শিওর দিলাম, ঠিক আছে। অত কিছু পড়ার প্রয়োজন নেই, যেহেতু পরীক্ষা তোমাদের খুব সন্নিকটে, তো তোমাদেরকে এত কিছু বলবো না। তো শুভা গল্পটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। তো শুভা গল্প থেকে একটা সৃজনশীল মাস্ট থাকবেই। আমরা জানি তোমাদের পরীক্ষাতে টোটাল সৃজনশীল থাকবে, গদ্য থেকে তোমাদেরকে কমপক্ষে 2টা লিখতে হবে এবং কবিতা থেকে কমপক্ষে তোমাদের 2টা লিখতে হবে। টোটাল 4টা 2টা থেকে লিখতে হবে এবং 5টা, অর্থাৎ টোটাল 5টা সৃজনশীলের জন্য তোমাদেরকে কিন্তু মাত্র গল্প থেকে 3টা এবং কবিতা থেকে 3টা শিখলে ইনশাল্লাহ তোমরা যথেষ্ট পরীক্ষায় আনসার করতে পারবে, আমি ভিডিও শুরুতেই বলেছি। তো শুভা গল্পটা যেভাবে পড়বে আমি এটা একটু বুঝিয়ে দিচ্ছি। তোমাদেরকে অবশ্যই লেখক পরিচিতিটা পড়তে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম সালটা একটু মনে রাখবা, মৃত্যু সালটা মনে রাখবা। তিনি 1913 সালে যে গীতাঞ্জলি সংস অফারেন্সের জন্য এশিয়াদের মধ্যে সর্বপ্রথম সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেছে, এটা মনে রাখবা। তার পিতার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। তো এখানে তার যে বিখ্যাত গ্রন্থগুলো রয়েছে, ঠিক আছে, তার কাব্যগ্রন্থগুলো রয়েছে, উপন্যাস গ্রন্থগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। যেমন চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুঞ্চস, চোখের বালি, গৌরা, ঘরে বাইরে, যোগাযোগ শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্ত করবি, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য, এগুলো একটু মনে রাখবে। এবং দেখো এই শুভা গল্পটা কিন্তু একটা কাহিনী, ঠিক আছে। এটা 2-3 বার যদি ভালো করে পড়ো, আমি আশা করতে পারি যে এটা খুব ভালো করে তোমরা বুঝবে। এটা খুবই সহজ একটা কিন্তু গল্প, ঠিক গল্প বা গদ্য, খুব ভালো লাগে এই গল্পটা পড়ে। তো এটা একটু ভালো করে তোমরা পড়ে নেবা। মোটামুটি বড় রয়েছে, তারপরে খুব ছোট ছোট, যেমন এখানে ইম্পর্টেন্ট আমি কিছু বলে রাখি, যেমন
তার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল, পরীক্ষায় থাকতে পারে, এটা মনে রাখবা। এবং তার মিলের অনুরোধে তার নাম রাখা হয়েছে সুভাষিনী, অর্থাৎ সুভার কিন্তু মূল নাম, আসল নাম কিন্তু সুভাষিনী, তাকে সুভা বলা হয় আর কি। তো তারপরে দেখো পিতা বাণীকণ্ঠ সুভাকে তার অন্য মেয়েদের অপেক্ষা একটু তাকে বেশি ভালোবাসতেন, এটা মনে রাখবা। এবং গ্রামের নাম, সুভা যে গ্রামে বসবাস করে তার নাম হচ্ছে চণ্ডীপুর। বাণীকণ্ঠের গড় নদীর একেবারে উপরে, এটা মনে রাখবা, ঠিক আছে। তো মাঝিরা কিন্তু মধ্যাহ্নে সকলেই ঘুমাইতো, এইগুলো একটু মনে রাখবা এখানে। তারপরে দেখো গোয়ালঘরে দুটি গাবি, তাহার নাম ছিল সর্বশী এবং পাঙ্গুলি, এটা মনে রাখবা, ঠিক আছে। আমি একটু বলে দিচ্ছি, তোমরা ভালো করে পড়বা। ইহারা ছাড়াও ছাগল এবং বিড়াল শাবকও ছিল, অর্থাৎ এগুলো হচ্ছে তোমাদের সংগীত প্রশ্নে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এবং গল্পটা তো অবশ্যই পড়তেই হবে তোমাদের সৃজনশীলের জন্য। গুসাইদের ছোট ছেলেটির নাম, তার নাম প্রতাপ, সৃজনশীলে ক নাম্বারে থাকতে পারে এটা। প্রতাপের প্রধান সব ছিল ছিপ দিয়ে মাছ ধরা, আর প্রতাপ সুভাকে একটু আদর করে সু বলিয়া ডাকিত, এটা মনে রাখবা। তো আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো, তোমরা ভালো করে পড়বা। তো সেই দিন শুক্লা দ্বাদশীর রাত্রি ছিল, এটা মানে চাঁদের 12তম দিন, এটা অর্থ। তো আশা করি তোমরা শুভা গল্পটা কিভাবে পড়তে হবে এটাও বুঝতে পেরেছ। পাঠ পরিচিতিটা আমি বলবো একদম A to Z মুখস্থর মতো করে নিবা। মাত্র যেহেতু আমি 3টা গল্প দিয়েছি বাংলা থেকে, এভাবে যদি পড়ো তাহলে তোমরা পরীক্ষায় কিন্তু শতভাগ আনসার করতে পারবে, কোনো সমস্যা হবে না। তারপর আমরা দেখবা বই পড়া চলে যাবো আমরা, ঠিক আছে। প্রমথ চৌধুরী বই পড়া, এখান থেকেও ইনশাল্লাহ একটা সৃজনশীল তোমাদের পরীক্ষায় থাকবে, আমাদের অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে বলছি। তো এই বই পড়াটা একদম ভালো করে পড়তে হবে। প্রমথ চৌধুরী সম্পর্কে এই লেখক পরিচিতিটা ভালো করে পড়বা। তারপরে যে বই পড়া সম্পর্কে এখানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে দাগে এগুলো একদম মুখস্থ করে নিবা, এবং এই বই পড়া গল্পটা যে পর্যন্ত তোমরা না বুঝবা সেই পর্যন্ত কিন্তু তোমাদের গল্পটা ভালো করে পড়তে হবে। আর যদি তোমাদের মনে হয় যে এই বই পড়া গল্পটা নিয়ে তোমাদেরকে ইউটিউবে ক্লাস দিতে হবে, ইনশাল্লাহ আমি ইউটিউবে তোমাদের জন্য বই পড়া নিয়ে ক্লাস আপলোড করবো, সমস্যা নেই, তোমরা কমেন্টে জানাবে। আর আমি ভিডিও শুরুতে বলেছিলাম আমরা যে তোমাদের সকল বিষয়ের দাখিল পরীক্ষা 2026-এর জন্য সকল বিষয়ের যেই সংক্ষিপ্ত সাজেশনটি তৈরি করেছি, তোমরা যারা এই সাজেশনটি নিতে চাচ্ছ অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা নিচ্ছি। যারা এই সাজেশনটি নিতে চাচ্ছ একদম 13টা বিষয়ের, যে বিষয়ে তোমাদের পরীক্ষা হবে প্রত্যেকটা বিষয়ের সাজেশনই কিন্তু আমার সাজেশনই কিন্তু তোমরা পাবে, মাত্র 150 টাকা নিচ্ছি। যারা নিতে চাচ্ছ শুধু তারাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবে, ইনশাল্লাহ তোমরা সর্বাধিক কমন পাবে আমাদের এই সংক্ষিপ্ত সাজেশনটি থেকে। তো এই বই পড়া এগুলো পড়ার পর অবশ্যই পাঠ পরিচিতিটা ভালো করে পড়বে, ঠিক আছে। তো আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যেহেতু আজকে তোমাদেরকে একটা সাজেশন ক্লাস নিচ্ছি, তোমাদেরকে গল্পগুলো আমি ভালো করে পড়াচ্ছি না, শুধু বলে দিচ্ছি কিভাবে পড়তে হবে। তো বই পড়া থেকে ইনশাল্লাহ 100% কমন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন একটা কমন থাকবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমাদের কিন্তু যে সৃজনশীলের জন্য কিন্তু আমরা অলরেডি তোমাদের গদ্য অংশ শেষ করে বলেছি, এখন কবিতা অংশ সরাসরি চলে যাচ্ছি। তো কবিতা অংশ সর্বপ্রথম চলে যাবো আমরা কপোতাক্ষ নদে। কপোতাক্ষ নদ তোমাদেরকে সহজভাবে আমি খুঁজে দিচ্ছি, যারা পড়ো নাই এর আগে কখনো বইটা, তোমাদের উদ্দেশ্যে। তোমরা সকলে চলে যাবে 168 নাম্বার পৃষ্ঠায়, মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ 168 নাম্বার পৃষ্ঠায়, 168 নাম্বার পৃষ্ঠায়। এই যে এই কপোতাক্ষ নদ থেকে কিন্তু ভাই একটা সৃজনশীল থাকবে, মাস্ট, আমি দাগিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে। 100% কমন থাকবে কিন্তু কপোতাক্ষ নদ থেকে একটা সৃজনশীল, ঠিক আছে। এত গল্প কবিতা পড়ার কোনো প্রয়োজন না, আমি খুবই মাত্র 6টা দিয়েছি, গদ্য 3টা, পদ্য 3টা, অর্থাৎ কবিতা 3টা, গল্প 3টা দিয়েছি। তো কপোতাক্ষ নদটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটু জানবে, লেখক পরিচিতি বা দুঃখিত কবি পরিচিতি, এবং এই কবিতাটা খুব ভালো করে পড়ে নিবা, এবং পাঠ পরিচিতিটাও খুব ভালো করে পড়বা। আমি বলবো কবিতার জন্য পাঠ পরিচিতিটা খুব ভালো করে পড়তে হবে, তা না হলে সৃজনশীল আনসার করতে পারবে না পরীক্ষায় ভালো করে। এবং কপোতাক্ষ নদ নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড আছে, কপোতাক্ষ নদ এই কবিতার উপর একটা ক্লাস আছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে। তো তোমরা নবম দশম শ্রেণী যে প্লে লিস্টটা রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, সেখানে গিয়ে দেখতে পাবা, এটা ভালো করে পড়বে। তারপরে পড়বে সেই দিন এই মাঠ, খুবই একটা ভালো কবিতা, ঠিক আছে, জীবনানন্দ দাশের। এই কবিতাটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে নিবা, ইনশাল্লাহ এখান থেকে একটা থাকবে, বের করে দিচ্ছে তোমাদেরকে। সেই দিন এই মাঠ, দাঁড়াও আমি সূচিপত্র থেকে বের করে দিচ্ছি সকলকে। 206 নাম্বার পৃষ্ঠায় দেখো, সেই দিন এই মাঠ জীবনানন্দ দাশের একটি কবিতা, 206 পৃষ্ঠার। এই যে এই কবিতাটা তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, আমি 100% লিখে দিচ্ছি, এখান থেকেও ইনশাল্লাহ একটা সৃজনশীল থাকবে, ঠিক আছে। সেই দিন এই মাঠ থেকে
তো এই সেই দিনই মাঠটা ভালো করে পড়ে নিবা। জীবনানন্দ দাশের লেখা, তার জন্ম সালটা এবং তার মৃত্যু সালটা একটু মনে রাখবা, এবং তিনি কিভাবে মৃত্যুবরণ করেছিলেন এটাও জানবা। তিনি একটা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছিলেন। তার জন্ম কিন্তু 1899 খ্রিস্টাব্দে। আমরা জানি কাজী নজরুল ইসলামের জন্ম কিন্তু 1899 খ্রিস্টাব্দে জন্ম হয়েছিল, এবং জীবনানন্দ দাশও কিন্তু 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে, এটা মনে রাখবা। আর কবিতাটা পড়তে কিন্তু অনেক ভালো লাগে, এটা খুব ভালো করে পড়ে নিবা। খুবই মজার একটা কবিতা, ছোট আছে, এবং পাঠ পরিচিতিটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? এভাবে পড়লে এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষা আনসার করতে পারবা। এবং তারপরে দেখো, আমি কোনো আগন্তুক নই, 100% লিখে দিলাম। এখান থেকে ইনশাল্লাহ থাকার সম্ভাবনা রয়েছে। তো জসিমউদ্দিন সম্পর্কে যেহেতু আমরা জানি জসিমউদ্দিন আমাদের পল্লী কবি, তিনি জন্ম 1903 সালে এবং মৃত্যু 1976 সালে। ভালো করে দেখবা, এবং তার যে বিখ্যাত নকশিকাঁথার মাঠ রয়েছে তার সম্পর্কে একটু জানবা। এই পাঠ পরিচিতিটা ভালো করে বুঝে বুঝে পড়বা। এবং এখানে যে পল্লী দুলাল ভাই গো আমার যাবো আমি তোমার দেশে, ঠিক আছে, এই কবিতাটা অনেকবার ভালো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? এবং এটা পড়ার পর পাঠ পরিচিতিটা খুব ভালো করে পড়বা, শব্দার্থগুলো ভালো করে পড়বা। এবং পিছনে যে তোমাদের একটা সৃজনশীল থাকে, তোমরা গাইড ছাড়া প্রথমে এটা পড়ার পরে তুমি দেখবা নিজের মতো এটা করে লিখবা। শিখার পরে যখন তোমার পড়া হবে তখন তুমি দেখবা যে তুমি কতটুকু পেরেছো। তো আশা করতে পারি আজকে তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছি আমি, দেখো আমি 100% বলে দিলাম তোমাদেরকে, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম, ঠিক আছে? দাখিল পরীক্ষা তো এক প্রশ্নই থাকবে সারা বাংলাদেশের বোর্ড পরীক্ষা যেহেতু, আর বাংলাদেশের বোর্ড পরীক্ষা যেহেতু হয়, এটা একটা প্রশ্ন সারা বাংলাদেশের সাথে মিলে। কারণ মাদ্রাসা বোর্ড সারা বাংলাদেশে একটাই, সেটা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা। এবং যারা জেনারেল স্কুলে পড়ে তাদের কিন্তু বোর্ড আলাদা থাকে। তো মূল কথা হচ্ছে, যারা আজকে আমার এই ভিডিওটি দেখেছো, আমি তোমাদেরকে বলছি কোনো চিন্তার কোনো কারণে বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা সাহিত্য এই বইটার জন্য মাত্র এই 3টা গল্প পড়বা আর এই 3টা কবিতা পড়বা। ইনশাল্লাহ ভাইয়া এই 70 নাম্বার কিন্তু কমন থাকবে, 70 নাম্বার কমন থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম। এবং এমসিকিউর জন্য তোমাদেরকে অবশ্যই তোমাদের সিলেবাসের আলোকে তোমাদের যে 8টা কি 10টা 7-8টা যে গল্প রয়েছে, 7-8টা কবিতা রয়েছে, অর্থাৎ টোটাল 17-18টা গল্প কবিতা এমসিকিউ তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বললাম 70 নাম্বার তোমরা সৃজনশীল এবং সংগীত প্রশ্ন কমন পাবে। এমসিকিউর জন্য তোমাদেরকে একটু ডিটেলস পড়তে হবে। আর পরীক্ষার আগে তোমাদেরকে আমি এমসিকিউ নিয়ে ভিডিও আপলোড করবো, যে এমসিকিউগুলো পড়লে তোমরা 30টা এমসিকিউ কমন পাবে। পরীক্ষার আগে এটা দিব। তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, তোমাদের সকলে পরীক্ষা ভালো হোক এই আশায় কামনা করছি। এবং আমি ভিডিওটা শেষ করার আগে আমি আবারও বলবো, যারা আমাদের নিজস্ব তৈরি করা সাজেশনটি নিতে চাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলের, ঠিক আছে, অভিজ্ঞতার আলোকে সংক্ষিপ্ত আকারে সাজেশনটি তৈরি করেছি, শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা নিচ্ছি। যারা নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ছিল অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অনেকেই কিন্তু অলরেডি আমাদের সাজেশনটি তৈরি করেছে, সংগ্রহ করেছে, তোমরা সংগ্রহ করতে পারো, ইনশাআল্লাহ সর্বাধিক কম পাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সামনে অন্য সাজেশন নিয়ে অবশ্যই হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।